হলো লেকচার 10 পর্যন্ত, তাই না? এই পর্যন্ত নয়? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা একটা স্যারের টোটাল 4টা লেকচার নোট আছে, তাহলে LN 0, 1, 2 আর হলো লেকচার 10। তাহলে 4টা একটু দেখি কি কি আছে। আশা করি আজকে সবগুলো কভার হয়ে যাবে। তো প্রথমে কি আছে, ক্যাপাসিটেন্স এন্ড ক্যাপাসিটর। তাহলে আপনারা অলরেডি সার্কিট কোর্সে এসি সার্কিটের মধ্যে ক্যাপাসিটর পড়ে আসছেন না? ক্যাপাসিটর, ক্যাপাসিটেন্স, তারপর রিঅ্যাক্টেন্স, এগুলো মনে আছে? যে আমরা লিখতাম এক্সএল ইন্ডাকটেন্স আর এক্সসি ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স কি ছিল? 1/ওমেগা সি। তো এগুলো আমরা জেনে আসছি। এখন কথা হলো যে ইলেকট্রোম্যাগনেটিক কোর্সে আমরা কেন নতুন করে ক্যাপাসিটরটা পড়তেছি? ঠিক আছে, এটা একটা কোশ্চেন আসতে পারে যে আমরা অলরেডি সে ক্যাপাসিটরের জিনিসগুলো তো আগে থেকেই জানি যে সে একটা ডিসি সার্কিটে যদি ক্যাপাসিটর থাকে তাহলে সেটা কি হিসাবে কাউন্ট হয়, কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, ওপেন সার্কিট। কারণ কি, আমাদের ডিসি সার্কিটের ক্ষেত্রে মানে যদি আমাদের সোর্স দিয়ে ডিসি সার্কিট, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি জিরো অথবা ওইটা কি করে আমাদের ওই যে রেজিস্ট্যান্সটাকে ইনফিনিটি করে দেয়। হ্যাঁ, কিন্তু আমরা এই কোর্সে এসে ক্যাপাসিটরটাকে একটু অন্যরকম ভাবে দেখব। এখন আমরা যেমন আমরা মিডের আগ পর্যন্ত যখন আমরা ম্যাক্সওয়েলের প্রথম 2টা ল পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম কি যে আমরা ম্যাক্সওয়েলস ল থেকে কিরশফস ল প্রুফ করতে পারি। তো আমাদের সার্কিটের যে বেসিক কনসেপ্ট গুলো সেগুলো কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যে কোর্স এটার সাথে খুবই ক্লোজলি রিলেটেড আর কি। তো এখানে যদি আমি আরেকটু মানে অন্যভাবে বলতে চাই, সে একটা ক্যাপাসিটরে কি থাকে, 2টা মেটাল প্লেট থাকে। সে যদি আমি প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কথা বলি, তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটর কি, এই যে 2টা মেটাল প্লেট থাকে, এর মধ্যে কি থাকে, একটা ডাইইলেকট্রিক থাকে। ডাইইলেকট্রিক মানে কি, অন্তরক বা অপরিবাহী। এর মধ্য থেকে কোনো কারেন্ট ফ্লো হতে পারে না। এর দুই সাইডে আমরা কি করি, একটা সে ব্যাটারির সাথে কানেক্ট করলাম। এখন যদি আমি কানেক্ট করি তাহলে কি হয়, এই পাশ তো পজিটিভ, এই পাশ নেগেটিভ, তাহলে এই পাশে পজিটিভ চার্জ অ্যাকুমুলেট হয়, এই সাইডে নেগেটিভ চার্জ অ্যাকুমুলেট হয়। এটা কি হয়, মোমেন্টারিলি জাস্ট লাগানোর সাথে সাথে এই চার্জিংটা হয়ে যাবে। সেই চার্জিং রেট আমরা জানি না, টাউ ইকুয়াল টু আরসি। এটা আপনারা ইলেকট্রনিক্সে কোথাও দেখার কথা, আমি জানি না কোন কোর্স আপনাদের। তো হ্যাঁ, হ্যাঁ, তো টাউ আরসি। তো তো আমরা কি করি যে ওই সময়ের মধ্যে কি হয়, এই ক্যাপাসিটরটা চার্জ হয়ে যায়। চার্জ কতটুকু পর্যন্ত হবে, এই যে ব্যাটারির যে পোটেনশিয়াল ভি আর এই যে চার্জ অ্যাকুমুলেশনের পর এই যে দুই প্রান্তে যে ভোল্টেজ ভি, তো যতক্ষণ না পর্যন্ত আমাদের ভি ইকুয়াল টু ভি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কি হয়ে থাকে, চার্জিংটা চলতে থাকে। এই চার্জিং পিরিয়ড হওয়ার পর যখন এই দুইটার কি পোটেনশিয়াল সেম হয়ে গেল, তখন চার্জিং শেষ, তখন এইটা কি হয়ে যায়, ওপেন সার্কিট হয়ে যায়। ঠিক আছে, এরপর যখন আমি ব্যাটারিটা এখান থেকে খুলে ফেলবো সে, তখন কি হবে, এই ক্যাপাসিটরটা ডিসচার্জ করা শুরু করবে। তো এখানে কি হচ্ছে যে চার্জ হয়ে আমাদের সার্কিটটাকে ক্যাপাসিটর কি করে দিচ্ছে, ডিসকানেক্ট করে দিচ্ছে। কিন্তু এসি এর ক্ষেত্রে কি হবে, এসি কারেন্টের ক্ষেত্রে এইটা তো কি আমাদের সময়ের সাথে সাথে পোলারিটি কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো একবার যেদিকে চার্জ হবে সে উম, এরকম তো পজিটিভ হাফ সার্কেলে এইভাবে পজিটিভ আর নেগেটিভ অ্যাকুমুলেশন হলো। এই আবার নেগেটিভ হাফ সার্কেলে কি, এইখানে নেগেটিভ, এইখানে পজিটিভ। মানে এইটা খুবই যেহেতু মানে টাইমের সাথে ফ্রিকোয়েন্সি অনেক হাই থাকে, টাইমের সাথে সাথে কি হবে, এটা চার্জিং ডিসচার্জিং চলতে থাকবে। এরকম চলতে থাকলে তখন আমাদের কি হবে, যে ওইটা সার্কিটকে আর ডিসকানেক্ট করে দিবে না। এখন এটা তো ছিল, এটা সার্কিট কোর্সও আপনাকে বললে আপনি বুঝতে পারতেন। বাট কথা হলো এবার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে এটা রিলেশনটা কি, এইটার রিলেশনটা হবে ম্যাক্সওয়েলস 4th ল এর সাথে, যেখানে আমরা পড়ব ডিসচার্জিং কারেন্ট, যেটা ম্যাগনেটোস্ট্যাটিক্সে আমরা দেখব। তো এইখানে প্রথমে যেটা বলা আছে যে আহ, তো ক্যাপাসিটর আমরা কি বলতে পারি, যে একটা চার্জ স্টোরিং ডিভাইস।
আর ক্যাপাসিটেন্স কি? দ্য অ্যাবিলিটি অফ দ্য ক্যাপাসিটর টু হোল্ড চার্জ পার ইউনিট ভোল্ট। পার ইউনিট ভোল্টে কি পরিমাণ চার্জ স্টোর করে রাখতে পারে সেটাই হলো কি আমাদের ক্যাপাসিটেন্স। আর ক্যাপাসিটর হলো কি একটা চার্জ স্টোরিং ডিভাইস। আচ্ছা, এরপর কি বলছে দেখি, এখানে ওই যে সি ইকুয়াল কিউ ইকুয়াল টু সিভি ডিরাইভ করছে আই গেস। তো দেখি, সাপোজ দ্য পোটেনশিয়াল ডিউ টু এ চার্জ কিউ is V. We also know that in a static situation, a conductor will have a uniform surface charge distribution that causes the dielectric field inside the conductor E equal to 0. এটা বুঝতে হবে। আপনারা সবসময় মনে রাখবেন যে একটা কন্ডাক্টরের ক্ষেত্রে ওই কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ 0 হয়। কেন হয় একটু পর বলতেছি। সে স্ফেরিক্যাল একটা কন্ডাক্টর আছে আমাদের কাছে, এখন এখানে কি থাকবে? ইকুয়াল পরিমাণ পজিটিভ চার্জ আর ইকুয়াল পরিমাণ কি থাকবে? নেগেটিভ চার্জ থাকবে। এখন আমি কি করতেছি? একটা ফ্রি চার্জকে এর মধ্যে নিয়ে আসতেছি। ওকে, এখন যখন আমি এই নেগেটিভ চার্জটাকে এই কন্ডাক্টরের মধ্যে প্লেস করার চেষ্টা করব, এর মধ্যে যে এক্সিস্টিং নেগেটিভ চার্জ বা ইলেকট্রন গুলো আছে সে এই ইলেকট্রনটাকে কি করবে? রিপেল করবে। তো এই চার্জটাকে ও কোথায় পাঠাই দিবে? বাইরে পাঠাই দিবে। ঠিক আছে, তো এইখানে সেটাই বলছে যে আচ্ছা বাইরে পাঠাই দিল। তো এর ফলে কি হবে যে আপনারা দেখবেন যে সবসময় কি হয়, একটা কন্ডাক্টরের মধ্যে যদি আমি বাইরে থেকে কোনো এক্সটার্নাল চার্জ আনতে চাই, সেই চার্জগুলো অলওয়েজ ওই কন্ডাক্টরের সারফেসে এসে ডিস্ট্রিবিউট হয়ে যায়। ওকে, তাহলে ফার্স্ট জিনিস আমরা কি জানলাম যে আমরা যদি কোনো একটা এক্সটার্নাল চার্জ বা ফ্রি চার্জকে ইনক্লুড করতে চাই, সেটা অলওয়েজ কন্ডাক্টরের সারফেস এরিয়াতে অ্যাকুমুলেট হবে। ফার্স্ট। সেকেন্ড হলো যে ইনসাইড অফ দ্য কন্ডাক্টর ই ইকুয়াল টু 0, সেটা কিভাবে? আমরা গসিয়ান ল চিন্তা করি। সে এর ভিতরে আমি একটা গস সারফেস নিলাম। এখন আমাদের গস ল কি ছিল? ই ডিএস ইকুয়াল টু কি? সামেশন অফ কিউ বাই এপসাইলন নট। আমি আগে দেখাইছিলাম যে সামেশন অফ কিউ ইন, মানে এই যে আমরা গসিয়ান সারফেসটা নিছি এর মধ্যে টোটাল চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন যেহেতু এটা ইনসাইড দ্য কন্ডাক্টর, আমি প্রথমে কি বলে নিছি যে ইকুয়াল পরিমাণ পজিটিভ চার্জ থাকবে এবং ইকুয়াল পরিমাণ নেগেটিভ চার্জ থাকে। তাহলে যদি আমি এই গসিয়ান সারফেসের মধ্যে আমি সামেশন করি টোটাল চার্জের, তাহলে কত হবে একজন বলেন তো? 0 হবে। তাহলে আমাদের ই কত হবে? 0 হবে। তাহলে এইখানে সেটাই বলা আছে। কিভাবে বলা আছে? এই দুই লাইনের জন্য এত কথা বলা লাগছে। এখন দেখেন রিলেট করতে পারেন কিনা। We also know that in a static situation, a conductor will have a uniform surface charge distribution. কিভাবে হয়েছে? Point 1. That causes the electric field inside the conductor equal to 0. Second point. ক্লিয়ার এতটুকু? কি বুঝাইছে এখানে? ওইটা হলো ভিতরে আমাদের কি থাকে? নেগেটিভ চার্জ থাকে না? সে আমি কি করলাম? একটা বাইরে থেকে একটা ইলেকট্রনকে আনছি। তাহলে ভিতরের যে ইলেকট্রনটা আছে ও বাইরের গুলোকে কি করবে? রিপেল করবে না? তাহলে সে ধাক্কা দিয়ে ওরে কোথায় নিয়ে যাবে? না, নিউট্রাল আছে তো, কারণ টোটাল অ্যামাউন্ট তো 0, বাট ইন্ডিভিজুয়ালি ইলেকট্রন কি 0? ইন্ডিভিজুয়ালি পজিটিভ চার্জ কি 0? তা তো না। ভিতরে টোটাল 0, বাট ইলেকট্রন তো আছে, নাইলে কন্ডাক্টর কিভাবে হইলো? কারণ বোঝা গেছে? আর তাহলে ও ধাক্কা মেরে কি করবে? ওই ফ্রি চার্জটাকে বাইরে পাঠিয়ে দেবে। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। এইটা আমাদের হইছে কি, যখন এইটা আপনাদের বুঝতে হবে তখন আপনারা কি কোর্স করছেন? আহ ম্যাটেরিয়ালস এর কোনো কোর্স করছেন? না, এখন করার কথা না। আহ আচ্ছা, যাই হোক, ওইটা করলে আপনারা আরো একটু ডিটেলসে বুঝতে পারতেন। এখানে যেটা হয় যে টোটাল যে নেট যে আমাদের ইটা থাকে, ফোর্সটা থাকে আর কি, ঠিক আছে? সে ইকুয়াল পরিমাণ পজিটিভ চার্জ আছে, ইকুয়াল পরিমাণ নেগেটিভ চার্জ আছে। এখন এরা কি করে যে জোড়ায় জোড়ায় থাকে না? তো ওইখানে কি হয়, আমাদের ডাইপোল ক্রিয়েট হয়। এখন
ওইখানে আমরা যেটা করব যে যখন আমরা আরেকটা চার্জ আনছি তখন ওই ডাইপোল মোমেন্টের জন্য কি হয় যে নেট চার্জ মানে নেট ফোর্সটা কি হয়ে যায় পজিটিভ হয়ে যায়, ঠিক আছে? তো ওইটা তখন কি করে যে পজিটিভ গুলো আকর্ষণ করতেছে ঠিকই, বাট ওই পজিটিভ গুলো আবার একই সাথে কি করতেছে যে নেগেটিভ গুলো আছে সেগুলোকে ব্যালেন্স করতেছে না, এক্সিস্টিং যে নেগেটিভ মানে পজিটিভ যে আছে সেগুলো এক্সিস্টিং নেগেটিভকে কি করতেছে ব্যালেন্স করতেছে। এখন যেটা আসছে সেটা তো এক্সট্রা, তাই না? সে এইরকম যে আমরা সেমিকন্ডাক্টর করছি, সে আমরা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালে ট্রিপলিতে আসার আগে জানি না, আমরা ইন্টারে পড়ছিলাম সে। তো ওইখানে কি ছিল যে যখন আমরা সে পি ডোপ করি তখন আমাদের কি হয় যে আমরা এক্সট্রা পরিমাণ কি করি যে আহ, এমন একটা ম্যাটেরিয়াল আমরা ওইখানে ডোপিং করি যেটার হলো কি সে উম, কি থাকে যদি আমি সহজ ভাষায় বলতে চাই উম কিভাবে বলবো, সে এইভাবে একটা ম্যাটেরিয়ালে 300 ইলেকট্রন আছে 300 প্রোটন আছে ইন্ট্রিনসিক। এখন আমি কি করছি এর মধ্যে আরো 200 ইলেকট্রন আনছি, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কি 500 ইলেকট্রন 300 প্রোটন, ঠিক আছে? 500 ইলেকট্রন 300 প্রোটন, তাহলে এন টাইপ ডোপ করা হয়ে গেল। এখন এন টাইপ ডোপ করার ফলে এখানে কি টোটালটা কি নেগেটিভ চার্জ হয়ে যাবে? আপনারা নর্মাল ইলেকট্রনিক্স পড়ছেন না এই পর্যন্ত? তো কোন একটা ম্যাটেরিয়ালে যদি এন টাইপ ডোপ করা হয় বা পি টাইপ ডোপ করা হয় সেই ম্যাটেরিয়ালটি কি পজিটিভ বা নেগেটিভ চার্জড হয়? মানে আয়নের মতো হয় যে আমরা কি লিখি যে সিলিকন প্লাস বা সিলিকন মাইনাস লিখি না, কেন লিখি না? এই জায়গা তো 500 ইলেকট্রন বেড়ে গেছে, তাইলে কেন লিখতেছি না? টোটালি তাইলে ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ হয়ে যাওয়ার কথা না? কেন লিখি না? কারণ কি ওই যে 200 ইলেকট্রন আমি এক্সট্রা আনছি তার কাউন্টারে আমাদের কি তৈরি হয় 200 হোল তৈরি হয়ে যায়। কারণ কি যেখানে ইলেকট্রন নাই সেইখানে কি আছে হোল আছে, ঠিক আছে? তো ওইটাকে কি করে দেয় ব্যালেন্স করে দেয়। ঠিক সেম অ্যানালজিতে আপনি এইখানে চিন্তা করতে পারেন যে আমি একটা নেগেটিভ চার্জকে আনছি বাট যে পজিটিভ চার্জ গুলো আছে সে তো এক্সিস্টিং ইলেকট্রন গুলোকে কাউন্টার করতেই ব্যস্ত। তাহলে নতুনটারা যে আনবে নেট চার্জ কি রিপালশন মানে নেট ফোর্সটা কি রিপালশনের জন্য কি হবে ওইটাই ডমিনেট করবে। এইভাবে বোঝা যায় আর কি। যাই হোক, তো আমাদের এই দুইটা লাইন বুঝলাম। এখন কি বলছে, নাও ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু চার্জ ডিস্ট্রিবিউশন ইকুয়াল টু আমরা জানি কি 1/4πε/Q/r পোটেনশিয়ালের সূত্র। এখন যেহেতু ওই চার্জ গুলো কি হয়েছে ডিস্ট্রিবিউটেড ইন দ্য সারফেস, তাইলে এখন আমি কোথায় চলে যাব? সারফেস চার্জ ডেনসিটি, লাইন চার্জ ডেনসিটি, ভলিউম চার্জ ডেনসিটি। যখনই চার্জ ডিস্ট্রিবিউশনের কথা আসে অর্থাৎ কোনো কি নাই পয়েন্ট চার্জ নাই, চার্জ ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে, তখনই আমরা কোন কনসেপ্টটা নিয়ে আসি সারফেস চার্জ ডেনসিটি, ভলিউম চার্জ ডেনসিটি, লাইন চার্জ ডেনসিটি। তো সেই অনুযায়ী এইভাবে লেখা যায়, এগুলো আগে দেখে আসছি। তো এখন আমরা কি করব এই যে পোটেনশিয়ালের সূত্রে কিউ এর জায়গায় কি করব, একবার ভলিউম চার্জ দিয়ে দেখাবো, একবার সারফেস চার্জ দিয়ে দেখাবো, একবার লাইন চার্জ দিয়ে দেখাবো। তো স্যার ভলিউম থাকলে কি ভলিউম ইন্টিগ্রাল, সারফেস থাকলে সারফেস ইন্টিগ্রাল, আর লাইন চার্জ ডেনসিটি থাকলে লাইন ইন্টিগ্রাল, এগুলো আগের জিনিস। এখন যেটা বলছে from equation 3.61 to 3.63, it is obvious that the potential of an isolated conductor is directly proportional to the total charge of it. সে এইখানে কি এতটুকু কি আমাদের কনস্ট্যান্ট না? তাহলে ভি পুরোপুরি কার সাথে কানেক্টেড? রোয়েলের সাথে। আবার রোয়েল টোটাল কার সাথে কানেক্টেড? কিউ এর সাথে। তাই আমি বলতে পারি কি ভি আর কিউ কি আমাদের প্রপোর্শনাল রিলেশন। সে কিউ যদি বাড়তে থাকে ভি বাড়তে থাকবে, এটাই বলছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টোটাল চার্জ অন ইট। নাও ইলেকট্রিক ফিল্ডের আবার আমরা এই সূত্রটা জানি যে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল। সো increased charge will also produce an increased effect in electric field. তাহলে আমি আর একবার বলি, আমি v ইকুয়াল টু জানি কি 1/4πε0 Q/r। এখন এইটাকে আবার লিখতে পারি কি কিউ কে কি লিখতে পারি রোয়েল ডিএল বাই আর। তাহলে আমি দেখতেছি কি যে ভলিউমের সাথে সরি পোটেনশিয়ালের সাথে কি রোয়েলের সম্পর্ক, আবার রোয়েল কিউ এর সাথে কানেক্টেড, তাহলে চার্জ যত বাড়তে থাকবে পোটেনশিয়ালও তত বাড়তে থাকবে। আবার আমরা জানি কি ই ইকুয়াল টু নেগেটিভ ডাইভারজেন্স অফ ভি, তাহলে ভি যদি বাড়তে থাকে ই বাড়তে থাকবে। তাহলে আমি সবগুলো মিলিয়ে কি বলতে পারি, যদি চার্জ বাড়তে থাকে ইলেকট্রিক ফিল্ডও কি বাড়তে থাকবে। সে এইটাই লেখছে।
যে সো ইনক্রিজড চার্জ উইল অলসো প্রডিউস অ্যান ইনক্রিজড ইফেক্ট ইন ইলেকট্রিক ফিল্ড। এইটাই এইখানে ঘুরাই পেঁচায়া লাস্টে লিখছে কি, তাহলে আমরা লিখতে পারি কি কিউ প্রপোর্শনাল টু ভি, তাহলে কিউ বাই ভি একটা কনস্ট্যান্ট, যদি আমি সমানুপাতিক চিহ্ন উঠাই দেই তাহলে এই যে কনস্ট্যান্ট এইটাকেই আমরা বলি হলো ক্যাপাসিট্যান্স। তাহলে আমরা কিউ বাই ভি লিখতে পারি সি, তাহলে কিউ ইকুয়াল টু সিভি, যেখানে সি হলো ক্যাপাসিট্যান্স, বি হলো পোটেনশিয়াল, আর কিউ হলো কি অ্যাকুমুলেটেড চার্জ। এইটাই সি ইজ দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, হ্যাঁ বুঝলাম, অ্যান্ড ইট ইজ কল্ড দ্য ক্যাপাসিট্যান্স অফ অ্যান আইসোলেটেড কন্ডাক্টিং বডি, ইটস ইউনিট ইজ কুলম পার ভোল্ট। দেখা যাচ্ছে কিউ এর একক কি কুলম, ভি এর একক কি ভোল্ট, তাহলে সি এর একক কি কুলম পার ভোল্ট, কুলম পার ভোল্ট অর ফ্যারাডে, এফ দিয়েও আমরা লিখতে পারি। মাইকেল ফ্যারাডের নাম অনুযায়ী এটা এককটা কি ফ্যারাড। ইন রিয়েল লাইফ সিচুয়েশন কি লিখছে, সিচুয়েশন দেয়ার এক্সিস্ট টু কন্ডাক্টর সেপারেটেড বাই a distance is called the capacitor. There exists dielectric between the two conducting bodies. এখানে স্যার আর কি প্যারালাল প্লেট ক্যাপাসিটর, যেটা আমাদের মোস্ট কমন সেটার কথা বলছে। ঠিক আছে, ল্যাবে ইলেকট্রনিক্স ল্যাবে ক্যাপাসিটর দেখছেন না, এটা কি ক্যাপাসিটর কে বলতে পারবেন? সিরামিক। কখনো ক্যাপ করছেন, শর্ট সার্কিট করে ক্যাপাসিটর উড়াইছেন কখনো? মানে ওপেন না, একটা ক্যাপাসিটর করে দেখেন, ব্লাস্ট ট্লাস্ট করে দেখেন ভিতর থেকে কি বেরোয়, মজা। যদি দুই একটা ল্যাবে নাই উড়াই, আগুন ধরবে না, যে ওটা কি হয়ে যাবে, সাথে সাথে এটা বাস্ট হবে, সেটা অনেক জোরে শব্দ হবে, শব্দ হওয়ার পর এটার ভিতরে দেখবেন তুলা তুলার মতো হয়ে যায় আর কি, এরকম। যাই হোক, তো প্যারালাল প্লেট ক্যাপাসিটরে কি আমি যেটা শুরুতে বলছি যে দুইটা কন্ডাক্টিং প্লেট থাকে, তার ভিতরে একটা ডাইইলেকট্রিক থাকে, যেটার আমরা বলি অন্তরক বাংলায়। এগুলো 11-12 ছিল। তো এখন কি করব, এটার দুই মাথায় আমরা কি করব, পজিটিভ আর নেগেটিভ নেগেটিভ প্রান্ত লাগাই দিব একটা ব্যাটারির। তো তখন কি হবে, এক পাশে পজিটিভ চার্জ জমা হবে, এক পাশে নেগেটিভ চার্জ জমা হবে। আর যেহেতু এক পাশে পজিটিভ আর এক পাশে নেগেটিভ চার্জ জড়ো হয়েছে, তো আমরা কি জানি যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক থেকে কোন দিক হয়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে এই যে ই এর লাইনগুলো, ইলেকট্রিক ফিল্ডের লাইনগুলো কি এরকম, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। এরপর কি বলছে, ইফ কন্ডাক্টরস আর কানেক্টেড অ্যাক্রস এ ডিসি সোর্স ইট কজেস দ্য ট্রান্সফার অফ চার্জেস আনটিল বোথ কন্ডাক্টর আর সেটেলড উইথ ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ will opposite polar of equal amount of charge এটা উইথ অপোজিট পোলারিটি প্লাস কে, যেটা শুরুতে বলছি যে চার্জ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত কি হয় দুইটা পোটেনশিয়াল ম্যাচ হয়ে যায়, ম্যাচ হয়ে না যায়, অথবা কি দুই পাশেই কি সমান পরিমাণ পজিটিভ আর নেগেটিভ চার্জ জমা হবে। তাহলে সি ইকুয়াল টু কিউ বাই পি, এগুলো তো জানি। এখন বলছে কি হাউ টু ক্যালকুলেট সি। আমাদের সি জানতে হলে কি করা লাগবে, এই যে ভিটা জানতে হবে মূলত। তো এটা আমরা কি করব, আমরা জানি কি ইডিএল, লাইন ইন্টিগ্রাল অফ ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কি ভোল্টেজ। তা আমরা সবগুলো এখন এই যে 3.17, 18, 19 দেখবো, যেখানে অ্যাকচুয়ালি কি করতে হবে, আমাদের প্রত্যেক জায়গায় এই ভোল্টেজটা বের করতে হবে। ভোল্টেজটা দিয়ে যদি চার্জকে ভাগ দিয়ে দিই তাহলে ক্যাপাসিট্যান্স পেয়ে যাবো। তো আমরা তিন স্যার ধরনের, হ্যাঁ এটা কোশ্চেন স্যার, হ্যাঁ সেখানে আমরা লিখতেছি স্যার ভোল্টেজ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএল। স্যার একটু আগে তো ভি এর কতগুলো ফর্মুলা দেখাইলো স্যার, তাহলে কখন কোনটা ইউজ করবো স্যার? কোন ফর্মুলা দেখাইলো? ওই যে স্যার উপরে স্যার, তো এটা ডাইভারজেন্স আরেকটু পরে স্যার, ওই যে লাইন সারফেস, এই যে এখানে স্যার, এখানে তো ভোল্টেজ দেখাইলো স্যার, তাহলে কখন কোনটা ইউজ করব? কখন কোনটা ইউজ করব, এইখানে তো আমাদের যে প্রপোর্শনাল রিলেশন দেখাইতে এই লাইনে আসা লাগছে। আর যখন আমরা ক্যাপাসিট্যান্স বের করব তখন আমাদের ভোল্টেজ লাগবে। তো ভোল্টেজ কোথা থেকে পাবো, ইলেকট্রিক ফিল্ড থেকে পাবো। তাহলে ইলেকট্রিক ফিল্ড আবার কই থেকে পাবো, গসিয়ান ল থেকে পাবো। তাহলে সবগুলো ওইভাবে রিলেটেড। এখন যখন আমাদের এই রকম এই জিনিসটা আসলে কোথাওই দরকার নাই ম্যাথের ক্ষেত্রে বা ডেরিভেশনের ক্ষেত্রে, এইটা জাস্ট প্রপোর্শনাল রিলেশন দেখাইতে নিয়ে আসছে।
বাট যখন আমাদের একটা অ্যাকচুয়াল একটা জিনিসের ক্যাপাসিট্যান্স বের করতে দিবে, তখন আমাদের কি, আমরা কি চার্জ জানি, কি পরিমাণ চার্জ আছে? আমরা তো জানি ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কিভাবে জানি? গস ল জানি, আমরা আগে পড়ে আসছি, তাই? তো আমাদের এই লাইনে তো ভোল্টেজ বের করলে হবে না, তখন আমাদের কি করতে হবে? ই দিয়ে বের করতে হবে। বোঝা গেছে? বাট স্যার ক্যাপাসিটরের জন্য তো স্যার কিউ জানা লাগবেই স্যার। ক্যাপাসিটরের ক্ষেত্রে কিউ কেন জানা লাগবে? স্যার কিউ বাই ভি। কিউ তো কনস্ট্যান্ট না। কিউ কি সে আমি সে একটা ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর থেকে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরে যাব, কিউ কি চেঞ্জ হয়ে যাবে? টোটাল চার্জ কি চেঞ্জ হয় একটা হ্যাঁ স্যার। সিস্টেমে? না তাহলে স্যার। কিউ তো আমরা এখানে ধরেই নিছি যে কিউ, ওইটা আমাদের দরকার নেই। কিন্তু একটা সিলিন্ড্রিক্যাল একটা সে একটা স্ট্রাকচার আছে, আর একটা আছে স্ফেরিক্যাল, দুইটাই কি ওই যে একটা আরবিটারি পয়েন্টে ভোল্টেজ কি সেম হবে? হবে না না। স্যার। আমরা কি দেখছি গসিয়ান সারফেসের ওই যে গস ল পড়ার সময় এর বিভিন্ন আমরা অ্যাপ্লিকেশন দেখছি না? কি দেখছি জি যে স্যার। কনসেন্ট্রিক স্ফিয়ার যদি থাকে, কনসেন্ট্রিক সিলিন্ডার যদি থাকে, বা একটা লাইনের উপরে, বা একটা যে শীটের উপর দেখছি না যে এরকম যদি একটা শীট থাকে, তার এই যে এখানে একটা গসিয়ান ইলেকট্রিক ফিল্ড সারফেস চেঞ্জ থাকে, হয়ে গেছে। এর ক্ষেত্রে কি আমাদের ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হয়ে যায়। ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ মানে কি? ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়। বাট একটা সিস্টেমে চার্জের কি কোনো চেঞ্জ হতে পারে যদি সেম সিস্টেমে আমরা আরেক জায়গায় নিয়ে যাই? তো সম্ভব না না তো। স্যার। তাহলে মেইন ঝামেলাটা হইতেছে ইলেকট্রিক ফিল্ড নিয়ে। তো আমাদের ওইটা কনসার্ন, চার্জ কনসার্ন না। এই জন্যই চার্জ কিউ ধরে নিছে যে ওকে কিউ পরিমাণ চার্জ জমা হবে, আমাদের ভোল্টেজটা বের করতে হবে প্রতিবার। সেটাই একটু পর দেখা যাবে যে ওকে আমি স্যার। 113 হয়ে গেছে। হুম, কোথায় ছিল এটা? 17, 18, 19। আচ্ছা, স্যার ক্লাসরুমে আছে স্যার। সমস্যা নাই, বইতে একটু, ও এটা বইয়ের স্ক্রিনশটই তো, তাই না? দেখতেছি। ওকে, এবার কি বলছে, এখন আমরা হলো ওই যে ছোটবেলা যে এপসাইলন এ বাই ডি কইরা কত ম্যাথ করছি, তো ওই ম্যাথের যে সূত্র এপসাইলন এ বাই ডি কিভাবে আসছে সেটা প্রুফ করবো আর কি। তো প্রুফ করার জন্য প্রথমে কি আছে দেখি কোশ্চেন পড়ি। এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর কনসিস্টস অফ টু প্যারালাল কন্ডাক্টিং প্লেটস অফ এরিয়া এস সেপারেট বাই এ ইউনিফর্ম ডিস্টেন্স ডি, দ্য স্পেস বিটুইন দ্য প্লেট ইজ ফিল্ড উইথ আ ডাইলেকট্রিক অফ এ কনস্ট্যান্ট পারমিটিভিটি এপসাইলন। ডিটারমাইন দ্য ক্যাপাসিট্যান্স মানে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের একটা এইখানে স্ট্রাকচার আছে, তুমি এর ক্যাপাসিট্যান্স বের করো। তো কিভাবে বের করবো? কি বের করতে হবে? ই বের করতে হবে। ই বের করতে পারলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করে ভি বের করতে হবে। ভি বের করতে পারলে সি ইকুয়াল টু কিউ বাই ভি, ভি বসাই দিব, শেষ। তাহলে আসি একে একে, দেখি আমাদের এই যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এটার উপরের প্লেটে কি জমা হয়েছে? পজিটিভ চার্জ। নিচের প্লেটে কি জমা হয়েছে? নেগেটিভ চার্জ। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? পজিটিভ টু নেগেটিভ, সব ডাউনওয়ার্ডস। তাহলে এই দিকে কি আছে? মাইনাস ওয়াই এক্সিস। তাহলে ইলেকট্রিক ফিল্ডকে আমরা যদি ভেক্টর ফর্মে লিখতে যাই, কি লিখবো? ই মাইনাস এ ওয়াই। এখন দেখি কি লিখছে। A cross section of capacitor is shown in 3.28. It is obvious that the appropriate coordinate system to use in is the Cartesian coordinate system. Following the procedure outlined above, we put charges বসাইছে, তাহলে উপরের চার্জে সারফেস চার্জ ডেনসিটি রো এস, নিচের চার্জে মাইনাস রো এস, where rho s equal to q by s। এটা তো জানি যে পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ চার্জ আছে সেটাই কি সারফেস চার্জ ডেনসিটি। তাহলে E ইকুয়াল টু কি হবে? মাইনাস এ ওয়াই রো এস বাই এপসাইলন। তাহলে এইখানে মাইনাস কেন সেটা তো একটু আগে দেখে আসছি যে কেন মাইনাস হয়। তো মাইনাস এ ওয়াই, তো রো কি, এখান থেকে মান বসাই দিই কিউ বাই এস। তাহলে ই পেয়ে গেলাম। এখন ই কে আমি ইন্টিগ্রাল করব, কোথা থেকে কোথায় করব? আমরা ভোল্টেজ বের করতে চাই কোথায়? এইখানে না, এইখানে না, কোথায়? এই যে ভিতরে এই টুক পার্টের জন্য আমি ভোল্টেজটা বের করতে চাই ইনসাইড দ্য ক্যাপাসিটর। তো সেটা লিমিট কি হবে? 0 থেকে এইটা কত? ডি। যেহেতু কোশ্চেনে বলা আছে কি ইউনিফর্ম ডিস্টেন্স ডি,
তাহলে আমরা এইটাকে লাইন ইন্টিগ্রাল করে দিব, লিমিট ধরবো কি 0 টু d ই dl, dl কি হবে ভাইয়া ay। হ্যাঁ, এই যে রো এস ডিভাইডেড বাই এপসাইলন নট এই ফর্মুলাটা কোত্থেকে আসছে? এটা তো আগে ছিল না, ওই যে ইসের ক্ষেত্রে আরে ওই যে সারফেস চার্জ ডেনসিটির জন্য ই এর ইকুয়েশন কি, আচ্ছা একটু দেখাই আছে পাই কিনা। কোথায় যাব, ও জি ভাইয়া বুঝেছি, খুঁজে পেয়েছি আমি। আমি একটু দেখে নিই যে ঠিক আছে। ওই যে সারফেস চার্জ ডেনসিটির ম্যাথ করছি না, ইলেকট্রিক ফিল্ড বের করো। জি হ্যাঁ হ্যাঁ। এই যে 2 নাই কেন, ওই যে এক একটা সারফেসের জন্য হিসাব করতেছি তাই, এটা ওইখান থেকে আসছে আগের জিনিস। যাই হোক, তাহলে আমরা ইন্টিগ্রাল করে দিব, ডিএল কি হবে ay dy, তাহলে মাইনাসটা মাইনাসের মতো থাকবে, মাইনাসটা কি করে, একটা মাইনাস তো মাইনাস ay যেহেতু নেগেটিভ ডিরেকশনে, আর একটা কি v ইকুয়াল টু মাইনাস ইডিএল, সূত্রের মাইনাস, তাহলে দুইটা মাইনাসে কি হয়ে যাবে পজিটিভ। তারপর কি হবে আমাদের কিউ আর এস কি, কিউ এই টোটালটাই কি আমাদের কনস্ট্যান্ট, ওইটা বের হয়ে আসলো। আর 0 টু ডি মানে সেইটা 0 টু ডি ডিএল, এটাকে ইন্টিগ্রাল করলে কি হয়, এল লিমিট কত 0 টু ডি, তাহলে ডি মাইনাস 0 ইকুয়াল টু ডি, তাহলে এই ডি থেকে যাবে। তাহলে আমরা পেলাম কি ভি ইকুয়াল টু কিউ এপসাইলন এস ইন্টু ডি, তাহলে এইটাই এখানে বসাই দিব, তাহলে কিউ কিউ কাটা চলে যায়, থাকে কি এপসাইলন এস বাই ডি, যেটা আমরা ছোটবেলায় এইভাবে করছি ইন্টারের বইতে। ঠিক আছে, এখন যদি এটা এপসাইলন অন্য কোনো মিডিয়া হয়, ডাইইলেকট্রিক মিডিয়াম যদি অন্যটা হয়, তাহলে কি লিখবো আমরা, কে এপসাইলন নট ইকুয়াল টু ওই মিডিয়ামের এপসাইলন। ঠিক আছে, মানে কে হলো এপসাইলন বাই এপসাইলন নট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি দেওয়া থাকে। যাই হোক, তাহলে এইটা হলো আমাদের যে প্রথম যে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য আমাদের ক্যাপাসিট্যান্স কিভাবে বের করব তার প্রসিডিওর। তাহলে যেটা প্রসিডিওরটা আবার বলি, যে আমরা প্রথমে কি করব, ইলেকট্রিক ফিল্ড বের করব। ইলেকট্রিক ফিল্ড যদি ফিগার আউট করতে পারি, সেটার ইন্টিগ্রাল করে কি বের করব, ভোল্টেজ বের করব। ভোল্টেজ যদি বের করতে পারি, তাহলে সি ইকুয়াল টু কিউ বাই ভি এর সূত্রে ভি এর ওই এটা বসাই দিব, এক্সপ্রেশন বসাই দিব, বসাই দিলে শেষ। তাহলে কেউ যদি সে পরীক্ষার হলে ভুলাও যায়, মুখস্থ করার তো কিছু নেই, আমি যদি এই তিনটা জিনিস মাথায় রাখি যে আমরা ই বের করতে হবে, ই এর পর বি বের করতে হবে, বি এর পর সি বের করতে হবে, তাহলে অনেকখানি লেখা যায়, হাফ মার্কের বেশি পাওয়া যায় যদি সব নাও করি ঠিক মতো। যাই হোক, এটা হলো প্রথমটা। তারপর 18তে কি বলছে, আচ্ছা সিলিন্ড্রিক্যাল একটা ক্যাপাসিটর আছে, এর মধ্যে একটা সিলিন্ডার আছে, বাইরে একটা সিলিন্ডার আছে, একটার রেডিয়াস হলো বি আর একটার হলো এ, আর এই যে দুইটা সিলিন্ডারের মাঝখানে যে ফাঁকা অংশটা, ওইখানে ডাইইলেকট্রিক রাখা আছে। আচ্ছা এখন দেখি এটা কি করব, তাহলে এটাও সেম, প্রথমে ই বের করব। এই ই এর ইকুয়েশন কোথা থেকে আসছে, গসিয়ান ল থেকে আসছে। এখন সেটা কোথায় আছে যদি একটু দেখাইতে চাই, তাহলে তো বইতে যাওয়া লাগবে। এইখানেই থাকার কথা। এই যে রোয়েল বাই 2 পাই এপসাইলন আর, দেখি তো ঠিক আছে কিনা, কোথায়, রো এল বাই 2 পাই এপসাইলন আর, ওইখানে কি ছিল, রো এল বাই 2 পাই এপসাইলন আর। এখন রো এল কে আমি কি লিখতে পারি, কিউ বাই এল না, পার ইউনিট লেন্থে কি পরিমাণ চার্জ, তাহলে কি থাকে কিউ বাই 2 পাই এপসাইলন এল আর। দেখেন তো এটাই আছে কিনা,
ঠিক আছে, তাহলে এইটার যদি কারো মুখস্থ লিখতে পারেন বেশ ভালো, আর যদি মুখস্থই লিখতে হবে আলটিমেটলি পরীক্ষায়, আর যদি কেউ মাথায় থাকে যে আচ্ছা তাহলে কিভাবে আসলো, তাহলে ওই গসলার ওই প্রমাণটা দেখে আসতে হবে। তাহলে এটা যখন পাওয়া গেলাম, কি করতে হবে আমার? অবভিয়াসলি ইন্টিগ্রাল করতে হবে। ইন্টিগ্রাল কোথা থেকে কোথায় করব? বি থেকে এ তে, কারণ একটা রেডিয়াস বি আর একটা রে, তাহলে ইন্টিগ্রাল করে দিলাম, করলে টরলে কি আসে এটা। এখন ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় এটা নিজের একবার কইরা দেখবেন, ইজি। এ আর ডট গুণ করলে তো 1 হয়ে যায়, কিউ বাই 2 পাই এপসাইলন এল বাইরে চলে আসে, তাহলে ইন্টিগ্রাল অফ 1 বাই আর ডিআর। 1 বাই আর ডিআর এর কি লন আর, তো ওইখান থেকে লিমিট বসায়া দিলেই এটা চলে আসে। তারপর কি এই ইকুয়েশনটা ভি এরটা এখানে বসাই দিবেন, শেষ। তাহলে প্রসিডিউর কিন্তু সেম, কোনো চেঞ্জ নেই। এরপর লাস্ট ওয়ান কি আমাদের বলছে, কনসেন্ট্রিক দুইটা স্ফিয়ার আছে। ওকে, স্ফেরিক্যাল ক্যাপাসিটর কনসিস্ট অফ এন ইনার কন্ডাক্টিং স্ফিয়ার আর একটা কি আউটার কন্ডাক্টর আছে, মানে একটা গোলাকার ছোট আছে আর একটা বড় আছে। সে একটা বড় বলের ভিতর একটা ছোট বল আছে, মাঝখানে খালি অংশে ডাইইলেকট্রিক রাইখা দিছে, বলছে এখন বের করো যে ই কত, ক্যাপাসিট্যান্স কত। তা আবার ভি বের করতে হবে। এখন এইখানে একটা মজার জিনিস আছে যে এইটা আমি বের করার ক্ষেত্রে সে দেখা যাচ্ছে যে এখানে কোনো গস ল এখানে বলছে অ্যাপ্লাইং গস ল, বাট এইটা আমরা অন্যভাবেও করতে পারি। জিনিসটা হলো কি যে একটু আগে আমি বলছি কি একটা চার্জ একটা কন্ডাক্টর এর মধ্যে ইনসাইড অফ দ্য কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, কেউ একজন বলেন তো? ক্লাসের শুরুতেই আমি বলে নিছি যে 0। আচ্ছা, তাহলে এই যে বাইরের যে এটা আছে, আচ্ছা আগে এটা বলি যে আমরা তো জানি কি প্রসিডিওর, ভি বের করব, দেন ইন্টিগ্রাল করে ই বের করব, দেন সি এর ওইখানে বসাই দিব। তো ইন্টিগ্রেশনটা কোন কোন এরিয়ার করতে হয় কেউজন বলেন তো? সে এইখানে এই যে এই ফিগারটা আছে, এর কোথা থেকে কোথায় আমার ইন্টিগ্রাল করতে হবে বলেন তো? যেমন আমি ইসের ক্ষেত্রে আর ডট থেকে স্যার আর আই, মানে এই যে যেটা সাদা সাদা হয়ে আছে আর কি, এইখান থেকে এতটুকু করতে হবে। ঠিক আছে, কারণ যেমন আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর কি এইটুকু দিছিলাম, সিলিন্ডারের ক্ষেত্রেও কি করছি আমরা এইটুকের করছি, এইটার ক্ষেত্রেও কি করব এতটুকের করব, এই যে এই পার্টটার আমাদের হিসাবের জন্য। ঠিক আছে, এখন বলেন তো এই যে আমি যে পার্টটা মার্ক করছি, এই পার্টে এই যে আউটার যে স্ফিয়ার তার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? একজন বলেন। এই যে আউটার স্ফিয়ার তার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমার মার্ক করা রিজিয়নে কত হবে? সময় লাগতেছে না? একটু আগে একজন বললেন না? ই ডট আর। না কেন, 0 হবে তো। এই মার্কড রিজিয়ন কি আউটার যে তার ভিতরে না, তাহলে ওর জন্য তো 0। কোথায় মার্ক দেখি না স্যার, একবার দেখাবেন? এই যে মার্ক তো এইটাই দেখা আচ্ছা, যায় না? বুঝতে পারছি স্যার। কিন্তু স্যার তাহলে এখানে তো স্যার আড়াই তো আছেই স্যার, একটা সিলিন্ডার মানে একটা স্ফেরিক্যাল তো আছে, যেগুলোর সারফেসে চার্জ তো থাকবেই স্যার। কই বুঝি নাই, আমি বলতেছি কি এইটার জন্য আমার এখনকার কোশ্চেন হলো যে এইটার জন্য আমার মার্ক করা রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড 0, এইটা বোঝা গেছে কিনা? আউটার সার্ফেস, হ্যাঁ ওইখানে তো আমি আসি, ওইখানে তো আমি আসিই নেই এখনো। ঠিক আছে, আচ্ছা, এটা আসবো তো। আমি আপাতত বাইরে থেকে ঢুকতেছি। তাহলে এই যে বাইরের যে স্ফিয়ার, এইটার জন্য আমার মার্ক করা রিজিয়ন যেখানে আমার ইন্টিগ্রেশনটা করতে হবে সেইখানেই কত 0। এইটা বোঝা গেছে কিনা? বোঝা গেছে? কারণ একটা কন্ডাক্টরের ইনসাইড অফ দ্য কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 0 শুরু থেকে বলে আসতেছি। এইটা যদি 0 হয় তাহলে এই মার্কড রিজিয়নে শুধুমাত্র কার ইলেকট্রিক ফিল্ডটা কাজে দিবে? এই যে ছোট সারফেসের, মানে ছোট স্ফিয়ারের। তাহলে ওর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হবে? 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার, শেষ। তাহলে এই ক্ষেত্রে এই যে স্ট্রাকচারটা আছে এর জন্য ই এর ভ্যালু কত হবে? এই যে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার, শেষ। তাহলে বোঝা গেছে এটা কিভাবে আসছে? কারো কোনো কোশ্চেন?
কেন আসলো এটা? শুধুমাত্র একটাই আমরা কেন ধরলাম? অনেকের তো এইটা দেখে মনে হইতে পারে যে আরে সোজা সূত্র, ই এর যে নর্মাল যে বেসিক সূত্র আছে 1/4π কিউ বাই আর স্কয়ার বসাই দিলে এটার ক্ষেত্রে হয়ে যাবে। বাট এটা কেন বসাইতেছি আর আগের বার কেন এটা বসাইতে পারি নাই? তার কোশ্চেনের অ্যান্সার হলো এইটা, যে আমাদের আউটার স্ফিয়ারের জন্য ইনসাইড দ্য কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড 0, তাহলে ওইটার কোনো হিসাবই নাই। তাহলে একটার যেহেতু আছে তো ওইটার হিসাব তো এইটাই হবে। এখন এইটাকে আপনি ইন্টিগ্রাল করেন কোথা থেকে কোথায়, দেখেন এই যে আর আউট থেকে আর ইনসাইড, মানে ওই মাঝখানের পার্টটা করেন, করার পর যেটা আসছে বি এর মান, বি এরটা সি ইকুয়াল টু কিউ বাই ভি তে বসাই দেন, শেষ। এখন বলছে ফর অ্যান আইসোলেটেড কন্ডাক্টিং স্ফিয়ার, এখন যদি একটা স্ফিয়ার থাকে সে বাইরেরটা নাই, তাইলে বাইরেরটার ই কত হবে, ব্যাসার্ধ কত বলা যায়, ইনফিনিটি, তাহলে 1/∞ কত, 0, তাহলে আমাদের দাঁড়ায় কি 4πε0/1/r, মানে আলটিমেটলি দাঁড়ায় 4πε0r। ঠিক আছে, তাহলে এইটা হলো কি, যদি একটা সিঙ্গেল স্ফিয়ার থাকে তার জন্য ক্যাপাসিট্যান্স। এই জন্য অনেক সময় এই যে ইসে আসতো সে একটা কমন, আর এইখানে কি বলছে ফর অ্যান আইসোলেটেড কন্ডাক্টিং স্ফিয়ার, না মানে একটা আছে বাইরেরটা নাই, তাহলে ওইটার স্ফিয়ার আমি ধরতে পারি কত, ওইটার রেডিয়াস ধরতে পারি কত, ইনফাইনাইট না? এই বাইরেরটারে আমি নাই কইরা দিছি, তাহলে আমি বলতে পারি অসীমে কোথাও একটা আছে, তাহলে ইনফিনিটি। এই জন্য এটা বলা একটা কমন কোশ্চেন আছে যে 1 ফ্যারাডে ক্যাপাসিটেন্সের তুমি কোন স্ফেরিক্যাল ক্যাপাসিটর বানাইতে পারবা কিনা, কি মনে হয়? স্যার পসিবল না তো স্যার, কারণ ব্যাসার্ধ তো পৃথিবীর সমান হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কমন একটা কোশ্চেন ছিল ইন্টারমিডিয়েটে, যে এটা করতে পারবা কিনা, সম্ভব না, কারণ এইখানে যখন এই এপসাইলন নট এর ভ্যালু টেলু বসায় দেখবেন যে এটার যে আর এর ভ্যালু আসে, সেই আর এর ভ্যালু পৃথিবীর ব্যাসার্ধর চাইতেও বড়, তো এটা বানানো পসিবল না। এই জন্য দেখবেন কোশ্চেনে যখন ক্যাপাসিটরের ম্যাথ দেয় মাইক্রো ফ্যারাডে, ন্যানো ফ্যারাডে, পিকো ফ্যারাডে এইরকম ভ্যালুতে দেয়। যাই হোক, এখন যেটা আরেকটা তাহলে কত, এই যে তিনটা যে এক্সাম্পল, হ্যাঁ হুম, আমরা কি করি, ভি হিসাব করি কিভাবে, অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে, আচ্ছা তাহলে 17, 18, 19 দেখাইলাম। এখন L903 তে যেটা আছে সেটা হলো এগুলার ম্যাথ, ওরা কিভাবে করছে এটা দেখার দরকার নাই, সরি L92। এখন তো আপনার ক্যাপাসিটরের সব সূত্র জানেন না, ভ্যালু বসাই দিবেন, শেষ। ঠিক আছে, এগুলো এত ইন্টিগ্রেশন হ্যান ত্যান এত কিছু দেখানোর দরকার নেই, এগুলো জাস্ট যখন ভ্যালু পুট করে দিবেন তখন শেষ। শুধু এইখানে একটা জিনিস আছে, এই ম্যাথটা একটা এগুলা এডমিশন টেস্টে আসতো এইসব ম্যাথ। কি আছে যে ডিটারমাইন দ্য ক্যাপাসিট্যান্স অফ ইচ অফ দ্য ক্যাপাসিটর ইন ফিগার 6.20, take epsilon r1 equal to 4, epsilon r2 equal to 6, d equal to 5। আচ্ছা কি আছে, আচ্ছা এইটা কি করছে যে একটা ক্যাপাসিটরকে আপনার এইরকম এইভাবে কাটছে একবার, মানে ভাগ করছে, আর একটা এইভাবে ভাগ করছে। ঠিক আছে, তাহলে সে এরকম একটা ক্যাপাসিটর আছে, এইটাকে যখন আপনি ভাঙবেন তখন এইখানে কি d/2, এইখানেও কত d/2। ঠিক আছে, তাইলে এখন আপনার একবার কি করতে হবে, যেহেতু দুই পাশে দুইটা ডিফারেন্ট ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে, সেইখানে এপসিলন আর 1, এইখানে এপসিলন আর 2, তাহলে এইটা একটা আলাদা ক্যাপাসিটর, এইটা একটা আলাদা ক্যাপাসিটর, এইভাবে হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বের করতে পারবো না C1, এটা কত C2, এই দুই ক্ষেত্রেই শুধু ডিসটেন্সটা চেঞ্জ হয়েছে, বাট প্লেটের যে আমার এরিয়া, সেই এরিয়া কিন্তু প্লেটের চেঞ্জ হয় নাই। ঠিক আছে, তো ওইটা এই যে আমরা জানি কি এপসিলন A/D, খালি ডি এর জায়গায় d/2 হবে, বাট এ কিন্তু সেমই থাকবে। এখন এইখানে একটা ক্যাপাসিটর, এইখানে একটা ক্যাপাসিটর তৈরি হয়েছে, তাইলে এই দুইটা ক্যাপাসিটর এখন কোন কম্বিনেশনে আছে, সিরিজ না প্যারালাল, কেউ একজন বলেন তো। সিরিজ। না সিরিজ না, সিরিজ না, এই পার্টটা কমন, শুধু একটা পোরশন কমন না, সে একটা রোধের এইরকম আছে, এইটা এটা সেম না।
সিরিজ, তাহলে সিরিজে হলে ক্যাপাসিটরে কি করতে হয়, রোধের প্যারালালের সূত্র করে দেবেন, শেষ। যেটা এখানে বল, না ম্যাটেরিয়াল আলাদা করে দিছে তো, বুঝছো না? আর আরেকটা কি করছে, স্যার একটা কোয়েশ্চেন করবো হ্যাঁ স্যার। স্যার আমি ক্যাপাসিটরের ডি এর ভ্যালু কিভাবে বসাবো স্যার? মানে এখানে তো স্যার ক্যাপাসিটর আলাদা আলাদা, কিন্তু ডিসটেন্সও আলাদা আলাদা। কিভাবে মানে ব্যাপারটা হ্যান্ডেল করবো স্যার? আমি বুঝতেছি, মানে ফিগার করতে পারতেছি না। কেন ডিস্টেন্সে কি সমস্যা, আমি মাঝখানে আমি কি করছি, ওই পোর্শনে দুইটা আলাদা আলাদা রাখছি, ম্যাটেরিয়াল রাখছি। তো যখন আমি দুইটাকে ইকুয়ালি ভাগ করছি, যেখানে বলা আছে তো, ও এইখানে তো ফিগারই দিয়ে দিছে কোশ্চেনে, মানে এইটা কোশ্চেনের পার্টি ফিগার, তো এখানে তো দেখাই যাচ্ছে d/2 তাহলে সমস্যা কোথায়? না না, বলতে চাচ্ছিলাম যে স্যার ক্যাপাসিটর ফর্মুলাটা কি কি লিখবো স্যার? মানে একটা একটা তো E1 এর জন্য, আর একটা E2 এর জন্য, মানে এপসিলন 2 এর জন্য স্যার। তো হ্যাঁ, ফর্মুলাটা কিভাবে আমি লিখবো যে এইখানে ক্যাপাসিটর এত, এখানে ক্যাপাসিটর এত স্যার? মানে বুঝতে পারি নাই স্যার। ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি ε/a/d না? জি স্যার। এইটা একটা ক্যাপাসিটর কনসিডার করতে হবে, এটা আরেকটা ক্যাপাসিটর কনসিডার করতে হবে। তাহলে এই ক্যাপাসিটরটার জন্য ডিসটেন্স কত, মানে এইটা তখন কমন প্লেট, তো এই ক্যাপাসিটরের জন্য ডিসটেন্স কত দুইটা প্লেটের, d/2 না, তাহলে ε/a/d/2। স্যার এটা কনফিউশনের পরে শেয়ার করে আপনি আগান স্যার। আচ্ছা, তাহলে এখন কি করছে, একবার কি করলাম লম্বা ভাবে ভাগ করলাম, এবার কি করলাম হরাইজন্টালি ভাগ করলাম। এখন কি হয়েছে, ডিসটেন্স সেম আছে d, বাট কি হয়ে গেল, এই যে প্লেটটা আছে এই প্লেটটা কি দুই ভাগ হয়ে গেছে। তাহলে এই প্লেটের এরিয়া যদি এ হয়, এখন আমাদের কি প্লেটের এরিয়া কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। তাহলে ε/a/2/d, এবার হলে এইভাবে কি করতে হবে আমাদের c1 c2 বের করতে হবে। বাট এবার আমরা কি করব, এবার যখন আছে, এবার এই দুইটা ক্যাপাসিটর কিসে আছে, প্যারালাল কম্বিনেশনে, কারণ এই পার্ট দুটোটাই কি কমন। তাহলে আমরা এবার কি করব, c = c1 + c2, অর্থাৎ রেজিস্টরের যেটা সিরিজ, ক্যাপাসিটরের সেটা প্যারালালের সূত্র। তাহলে বসাই দিব, তাহলে শেষ। এই যে s/2 আছে, তারপর কি করছে, যেহেতু প্যারালালে আছে c1 + c2, শেষ। বোঝা গেছে এটা? কারো কোনো কোশ্চেন? না না, এর কোথাও এই যে ম্যাথ গুলো এর কোথাও ইন্টিগ্রেশন করার দরকার নাই, কারণ আমরা তো সূত্র আগে থেকে জেনে আসছি, তাই না? সূত্র তো আমরা আগেই জানি, ওইখানে প্রুফ করে আসছি। হ্যাঁ, ওই যে ফর্মুলা ডেরিভেশন ওটা কি আসবে? ওই যে একটু আগে দেখে আসছি সেটা, হ্যাঁ, 1718 গুলো। এইটা তো স্যারের সাথে আমার যোগাযোগ নেই এক সপ্তাহ, তো আমি বলতে পারতেছি না। এটা কি খুব কঠিন ওই ডেরিভেশন গুলা, মিডের না, আগে যা মনে হচ্ছে এই যে মানে ভাইয়া এই যে ম্যাথ গুলো করার সময় কি ডেরাইভ ও না করে না না এরপর? না, আচ্ছা আমি এত কনফিডেন্ট না বলতেছি না, করার দরকার নেই, এগুলো ম্যাথে কেন ডেরিভেশন করবেন, তো জানা জিনিস। স্যার, হ্যাঁ, স্যার একটু 6.19 দেখবেন না স্যার? কেন মানে আমি অনলাইন? অন্য একটু একটু উপরে আর কি, আর একটু উপরে, আর একটু উপরে, যে এইখানে স্যার। আচ্ছা না না স্যার, আরেকটু 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 প্লিজ, আরেকটু। জি স্যার। আর এটাও না, একদম শুরুর পেজে স্যার। স্যার যে 6.9, এটা একটু বুঝাবেন কি করছে স্যার? এইটা কি এবারের ইসে আছে, সিলেবাসে আছে? স্যার আই থিঙ্ক স্যার আছে স্যার। এইটা যদি আজকে কুইজের টপিক শেষ করি, টাইম থাকলে এগুলো দেখানো যাবে, সমস্যা নেই। আগে কুইজের টপিকটা শেষ করে নিই, 1 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে? তো এটা শেষ হলে যদি টাইম থাকে তাহলে এগুলো। আচ্ছা, তাহলে যেটা বললাম না, ইসের ডিরাইভ করার দরকার নেই এগুলো, ডিরাইভেশন আমি তো সূত্র জানি, কেন করবো। তো যাই হোক, এটা হলো 3টা ম্যাথ, তাইলে ক্যাপাসিটর শেষ। তাইলে এইটা হলো আমাদের লেকচার 9 শেষ, তাহলে এখন একটু 10-এ দেখি তাহলে কি আছে।
এবার ম্যাথ ইজি, এই কুইজে সবার হাইয়েস্ট পাওয়া উচিত। 10 দেখি 10 কি ডাউনলোড করছে, কি চলে আসলো। আচ্ছা 10 আমরা এতক্ষণ যা যা করলাম ইলেকট্রোস্ট্যাটিক্স শেষ, তাইলে আপনাদের সিলেবাস অনুযায়ী আর কি। এখন আমরা ঢুকবো কি ম্যাগনেটোস্ট্যাটিকে। তাহলে ম্যাগনেটোস্ট্যাটিকেও কি আছে, যেমন আমরা ইলেকট্রোস্ট্যাটিকে দুইটা পোস্টুলেট করছিলাম না, যে ইডিএল ইকুয়াল টু 0, আরেকটা যেন কি ছিল, কার্ল অফ ই ইকুয়াল টু রো, এরকম ছিল মনে হয়। তো ওইখানে যেরকম দুইটা পোস্টুলেট ছিল, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও দুইটা পোস্টুলেট আছে। তার আগে আপনাদের যেটা জানতে হবে, যেহেতু আপনারা ইন্টারমিডিয়েটে চ্যাপ্টার 4 এন্ড 5 পড়েন নাই, তো বেসিক জিনিস কি, যেখানে আমাদের টাইম ভেরিং ইলেকট্রিক ফিল্ড থাকবে সেখানে টাইম ভেরিং ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এখন টাইম ভেরিং ইলেকট্রিক ফিল্ড মানে আমি সোজা কথায় বলতেছি যে এসি কারেন্ট থাকবে যেখানে, সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এটা হলো আমাদের ফার্স্ট যেটা জানতে হবে বেসিক। আর সেকেন্ড যেটা জানতে হবে যে ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ রিভলভিং, রেডিয়াল না। যেমন আমরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ফ্লাক্স লাইন কি দেখছি, রেডিয়ালি আউটওয়ার্ডস, রেডিয়ালি ইনওয়ার্ডস, বাট ম্যাগনেটিক ফিল্ড কি হবে, অলওয়েজ একটা রোটেশন থাকবে আর কি। ঠিক আছে, এটা হলো সেকেন্ড। থার্ড হলো কি, যে ম্যাগনেটিক মনোপোল কখনো না কি বলে পসিবল না। যেমন আমরা শুধু দেখছি কি ইলেকট্রিক ফিল্ড থেকে কি দেখছি, শুধু পজিটিভ চার্জ থাকতে পারে, শুধু নেগেটিভ চার্জ থাকতে পারে। বাট একটা ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে শুধু নর্থ পোল পসিবল না, শুধু সাউথ পোল পসিবল না। অর্থাৎ যে নর্থ এন্ড সাউথ পোল ম্যাগনেটিক ফিল্ডের বা একটা ম্যাগনেটের জন্য নর্থ এন্ড সাউথ পোল সবসময় জোড়ায় জোড়ায় থাকবে। এটা তাহলে আমি আবার একটু রিপিট করি, তিনটা কি কি বললাম। একে হলো কি, যে ম্যাগনেটিক মনোপোল ইজ নট পসিবল, টাইম ভেরিং ইলেকট্রিক ফিল্ড যেখানেই থাকবে সেখানেই টাইম ভেরিং ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এটা হলো দুইটা। আর আরেকটা কি বলছি, যে ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ কি রিভলভিং বা রোটেটিং একটা থাকে, ফেনোমেনায় থাকে। তো এখন একটু দেখি যে আমাদের লেকচার 10 কি আছে। আমরা দুইটা নতুন কোয়ান্টিটি সম্পর্কে জানবো। যেমন আমরা ইসের ক্ষেত্রে কি জানছিলাম, যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই, ঠিক একইভাবে এখানে আরেকটা আছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এইচ দ্বারা। আর আরেকটা জিনিস আছে, যেমন আমরা কি পড়ছিলাম ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, এইখানে কি পড়বো ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি। ঠিক আছে, তাহলে আমরা কি করছিলাম বি ইকুয়াল টু এপসাইলন ই, দেখেন কারো মনে পড়ে কিনা। এই ক্ষেত্রে আমরা কি লিখবো তাহলে, বি ইকুয়াল টু মিউ নট এইচ। ওইখানে যেটা ছিল এপসাইলন পারমিটিভিটি, এইখানে সেটা হয়ে গেছে মিউ পারমিয়াবিলিটি। তাহলে পারমিয়াবিলিটি জিনিসটা কি, পারমিয়াবিলিটি হলো যে the material's ability to support the say formation of a magnetic field, মানে একটা ম্যাগনেটিক ফিল্ড এর ফরমেশনটাকে সাপোর্ট করতে পারে কি পারে না একটা ম্যাটেরিয়াল, সেটা ম্যাটেরিয়ালের কোন ক্যারেক্টারিস্টিক দ্বারা আমি ডিফাইন করতে পারি, তার পারমিয়াবিলিটি দ্বারা। এই জন্য আপনারা যখন দেখবেন যে ট্রান্সফরমার করছেন বা কি বলে ইন্ডাকশন মোটর করছেন কিনা জানি না, সে মেশিন তো অনেকগুলো আছে, প্রথমে পড়া হলো ডিসি জেনারেটর, ডিসি মোটর, তারপর আমাদের আছে ইন্ডাকশন মোটর, ট্রান্সফরমার, তারপর আছে হইলো ওইটার নাম যেন কি সিনক্রোনাস মোটর, তারপরে স্পেশাল মেশিন আছে, ঠিক আছে অনেক কিছু আছে। তো ডিসি না, যেগুলো আর কি ইন্ডাকশনের প্রিন্সিপালের উপর বেস করে তৈরি করা হয়, সেগুলাই অলওয়েজ হাই নিউ ম্যাটেরিয়াল ইউজ করা হয়। যেসব ম্যাটেরিয়ালের পারমিয়াবিলিটির মান হাই, তাদের আমরা মেশিন ডিজাইনে ইউজ করি, কারণ কি তারা ম্যাগনেটিক ফিল্ডটাকে কি স্ট্রং করতে পারে। তাহলে ওইসব ম্যাটেরিয়াল ইউজ করলে কি হয়, ইন্ডাকশনটা মানে বাংলা কথায় বললে তো ইন্ডাকশন ভালো হয়, আসলে তো এটা না, যে মানে ওইখানে যে আমাদের ফ্যারাডেস ল সেটা কি করা যায়, ওইটা তত ভালোভাবে আর কি মেনে চলে। তো ওই ক্ষেত্রে আমরা হাই নিউ ম্যাটেরিয়াল ইউজ করি। আর আমরা একটু আগে পড়ে আসছি না, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল প্লেস করে কি করে, দুইটা ক্যাপাসিটরের ক্ষেত্রে দুইটা মেটালের মধ্যে মাঝখানে আমরা কি করি, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল প্লেস করি। তো ওই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের যে সেটাকে কি বলা হয়, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে। তাহলে এইটা আরেকটা জিনিস আছে হাইকে ম্যাটেরিয়াল, মানে যেসব ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক ভ্যালু বেশি। এটা যদি আপনারা যে সামনে হয়তো বিএলএসআই কোর্স করবেন, তো ওইখানে যখন দেখবেন যে করে
আর কি হচ্ছে ডিভাইস ফেব্রিকেট করা হয় বা ফেব্রিকেশনের জন্য হাইকে ম্যাটেরিয়াল দ্বারা আমরা কি করি লিথোগ্রাফি করি, তারপর কি আছে আরো যে কেমিক্যাল ভেপর ডিপোজিশন, আরো অনেক পদ্ধতি আছে আর কি মডার্ন যে মাইক্রোপ্রসেসর যেভাবে বানানো হয় আর কি। তো যাই হোক এত কিছু বললাম যে বি কি, মিউ নট কি, আর এইচ কি। যাই হোক এখন কি বলছে, মিউ ইজ দ্য ফ্রি স্পেস পারমিয়াবিলিটি। মিউ এর ভ্যালু কত ফ্রি স্পেসে, যেমন এপসাইলন নট ছিল কত 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12, মিউ নট কত 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। তাহলে এইখানে হলো পারমিয়াবিলিটি, ওইখানে ছিল পারমিটিভিটি। লাইক ইলেকট্রোস্ট্যাটিক, ম্যাগনেটোস্ট্যাটিক হ্যাজ টু ফান্ডামেন্টাল পোস্টুলেটস। একটা হলো কি ডাইভারজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি ইকুয়াল টু 0, আর একটা হলো কার্ল অফ ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি ইকুয়াল টু মিউ নট জে। তাহলে প্রথমে যেটা আসে ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0, এইটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়, আমি প্রথমে যে তিনটা পয়েন্ট বলে আসছি সেটাই, যে মিউ নট সরি ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0 মানে হলো ম্যাগনেটিক মনোপোল আমাদের পসিবল না। ঠিক আছে, যদি আমরা একটু বই দেখে আসি, আচ্ছা এইখানে আসি তারপর বইতে যাব না। আরেকটা কি কার্ল অফ বি ইকুয়াল টু মিউ নট জে, অথবা আমি যদি এইচ দ্বারা লিখি তাহলে আমরা এইচ জানি কি বি বাই মিউ নট, তাহলে মিউ নট কাটা, তাহলে কি থাকে কার্ল অফ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু জে। এই জে হইলো কি আমাদের কারেন্ট ডেনসিটি, জে হলো কি কারেন্ট ডেনসিটি। তাহলে নাল আইডেন্টিটি দিয়ে আমি কি লিখতে পারি, যে কারেন্ট ডেনসিটির ডাইভারজেন্স হলো কত 0। তাহলে এখানে দেখি কি বলা আছে, জে ইজ দ্য ম্যাগনেটিক কারেন্ট ডেনসিটি, ডাইভারজেন্স থিওরেম অফ ম্যাগনেটিক ফিল্ড বি। এটাকে যদি আমি ডাইভারজেন্স থিওরেম দিয়ে বলি তাহলে এইখানে নিয়ে আসা যায়, এটা হলো ম্যাক্সওয়েলস ল। এখানে আসলে কি বলা যায়, দিস ইকুয়েশন ইজ রেফার টু as an expression for the law of conservation of magnetic field that can be stated as there is no magnetic flow sources and the magnetic field or flux lines always close upon themselves. In other words, the total outward magnetic flux through any closed surface is 0. মানে এইটাকে কি বলতেছে, যে আমি কি বলছি যে ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ কি রিভলভিং না, এইরকম মানে বের হয়ে আবার কি করতে হবে ঢুকবে। তো সে এটা যদি এইভাবে বলি যে আমাদের টোটাল আউটওয়ার্ড বা ইনওয়ার্ড এইখানে কিছু নাই, কারণ কি একটা প্রান্ত থেকে ঢুকে ওই প্রান্ত থেকে কি করতেছে আবার বের হয়ে যাচ্ছে, তাহলে এইখানে আমাদের টোটালটা কত 0। এইখানে বসে কি দেয়ার ইজ নো ম্যাগনেটিক ফ্লো সোর্সেস দ্যাট দ্য ম্যাগনেটিক ফিল্ড অর ফ্লাক্স লাইন অলওয়েজ ক্লোজ আপন দেমসেলস, মানে অলওয়েজ কি হয়ে যায় ক্লোজড পাথ। In other words, the total outward magnetic flux through any closed surface is 0. Outwards তো কিছু নাই, যতটুকু আউটওয়ার্ডস ততটুকুই ইনওয়ার্ডস, তাহলে টোটাল কত 0। এরপর কি বলছে, ফ্রম সেকেন্ড পোস্টুলেট আমাদের কার্ল হলো মিউ নট জে। এটারে যদি আমি স্টোকস থিওরেম অ্যাপ্লাই করি তাহলে আসে কি, যে লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ইকুয়াল টু কি মিউ নট আই। এইটাকে যদি আমি এইচ এর রেসপেক্টে লিখি তাহলে আমরা লিখতে পারি HDL ইকুয়াল টু আইসি। এখন কথা হলো এই আইসি কি, আইসি কে এখানে কি লেখা আছে আমরা পরে দেখবো না, আগে একটু বলে আসি যে আইসি হলো কি, আইসি হলো ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এখন কথা হলো এই ডিসপ্লেসমেন্ট কারেন্টটা আবার কি জিনিস, এইটা হলো যে আমরা ক্যাপাসিটরে কি করছি, মাঝখানে একটা ডাইইলেকট্রিক রাখছিলাম, তাহলে এইখানে যতই পজিটিভ চার্জ মানে সে এখানে এসি সার্কিটই আছে, তাহলে এসি সার্কিটেই ক্যাপাসিটর আছে, তাহলে এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে কি ফ্লো হবে না, কেউ একজন বলেন তো। স্যার হাই ফ্রিকোয়েন্সি পাস হবে স্যার, লো ফ্রিকোয়েন্সি যাবে না স্যার। সে হাই ফ্রিকোয়েন্সি আছে, পাস হবে কি হবে না, হ্যাঁ হবে স্যার। হবে। তাহলে মাঝখানে তো ডাইইলেকট্রিক রাখছি, তাহলে পাস কিভাবে হইতেছে? স্যার মনে হয় স্যার ডাইরেক্টটা ভেঙে যায়, আমি শুনছিলাম স্যার একটা লিমিটিং ভোল্টেজ থাকে স্যার, ওটা ক্রস করলে ওটা মানে ক্যাপাসিটর কন্ডাক্টিং হয়ে যায়। তাহলে তো পুরো ক্যাপাসিটরই শেষ, ক্যাপাসিটরই তো নষ্ট হয়ে গেল।
যদি মাঝখানে ডাইইলেকট্রিক সিস্টেম ভেঙেই যায় তাহলে কি ওই জায়গায় আর কিছু থাকলো, ক্যাপাসিটর থাকলো? ক্যাপাসিটর ভেঙে বানাই যাবে। ডাইইলেকট্রিক লাগে, তাহলে ক্যাপাসিটরের যদি মাঝখানের ডাইইলেকট্রিক যে লেয়ার আছে ওইটাই যদি আমাদের ব্রেকডাউন হয়ে যায় তাহলে আমাদের ক্যাপাসিটরই তো থাকলো না, তো পুড়ে যাবে। তাহলে কেমনে কি? না না স্যার, ডাইইলেকট্রিক গুলো স্যার মানে সবাই ইনডিউস হয়ে থাকে তো স্যার, তখন প্লাস ডাইইলেকট্রিক মাইনাস ইনডিউস মানে মাইনাস মানে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল তো স্যার মানে পোলার বা নন পোলার হয়ে থাকে না, মানে এটা মানে অনেকটা ইলেকট্রোনেগেটিভিটির মতন স্যার, ওই যে পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ হয় স্যার, তখন স্যার একটু কন্ডাক্টিং লেয়ার তৈরি হয়ে যায় স্যার। না 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 না, ডাইইলেকট্রিক তো চার্জ ক্যারিই করতে পারে না। ডাইইলেকট্রিক রাখছি মাঝখানে, ওরে পাস হয়ে কেমনে ইলেকট্রিক ওই কি বলে কারেন্ট পাস হইতেছে, তাই না? এইটা ছিল হলো ফান্ডামেন্টাল একটা কোশ্চেন, ঠিক আছে, যখন ম্যাক্সওয়েলস এর ল গুলো আবিষ্কার করা হইতেছিল। তো ম্যাক্সওয়েল সেম জিনিস দেখছে যে আমি ক্যাপাসিটর লাগাইতেছি, সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হইতেছে, আবার ডাইইলেকট্রিক যে মিডিয়াম আছে সেইটারও ব্রেকডাউন হচ্ছে না, তাহলে এটা কিভাবে সম্ভব? তখন যে জিনিসটায় আমরা মানে কনক্লুশনে আসছি যে যে কারেন্টটা পাস হয় সেটা এইখান থেকে পাস হচ্ছে, এইখান থেকে ঢুকতেছে, বাট এর মাঝখানে ওই কারেন্ট পাস হয় না কখনো। ওই কারেন্টটাকে ম্যাক্সওয়েল একটা নাম দেয় আননোন কারেন্ট। সে আননোন কারেন্ট ধরে সে এই জিনিসটা প্রুফ করে, এবং লাস্টে এসে সেই কারেন্ট আননোন কারেন্ট যেটা থাকে সেটার নাম দেয় হলো ডিসপ্লেসমেন্ট কারেন্ট, যেটা ওই ক্যাপাসিটরের মাঝখান থেকে ওইটুকু ফ্লো হয়। আমরা টোটাল সার্কিটে যেটা দেখি সে আমি আই ইকুয়াল টু ভি বাই এক্স দিয়ে যেটা করি, সেইটা আসলে আমরা আউটার সার্কিটে যেটা ফ্লো হয় সেইটা। বাট আমি যদি ডিপ ডাউন আমি চিন্তা করি তাহলে আমাদের ক্যাপাসিটরের মধ্য থেকেও ক্যাপাসিটর ওই পার্টটুকে যেটা ফ্লো হয় সেটা হলো আইসি। তাহলে এই আইসিটা কই থেকে আসতেছে? ডিরেক্টলি বিকজ অফ দ্যাট ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমি কি বলতে পারি যে যেখানেই আমাদের সার্কুলেটিং ম্যাগনেটিক ফিল্ড থাকবে সেখানেই একটা কি থাকবে, আমার কন্ডাক্টিং কারেন্ট বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট ওইখানে অবশ্যই থাকবে। এইটাই হলো কি ম্যাক্সওয়েলের আরেকটা ল। ঠিক আছে, তাহলে এখন দেখি এইটা হলো এই জিনিসটার অ্যাকচুয়ালি ফিজিক্যাল মিনিং কি। এখন দেখি এখানে কি লেখা আছে। Where the contour C bounding the surface S and I is the total current through S. Equation 2 is a form of Ampere's circuital law that can be stated as the circulation of the magnetic flux density in free space around any closed path is equal to mu times the total current flowing through the surface. তাইলে আমি যে একটু আগে বলছি যে এই কারেন্ট একটা আছে, এই কারেন্ট কোথা থেকে তৈরি হয়েছে? ওই যে আমাদের যে টাইম ভেরিং ম্যাগনেটিক ফিল্ড সেইখান থেকে। এইটারই অ্যাম্পিয়ার ঘুরাই বলছে কি যে কোয়ান্টিটি কত হবে। আমি তো নরমালি ম্যাক্সওয়েল বলতেছে যে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকলে ওইখানে একটা কি সার্কুলেটিং কারেন্ট বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট থাকবে। এখন অ্যাম্পিয়ার এসে বলছে যে এই যে কারেন্টটা হবে এইটার মিউ নট কে যদি আমি সেই কারেন্ট দিয়ে গুণ দেই তাহলে ওইখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড পাবো, বা ম্যাগনেটিক ফিল্ডকে যদি মিউ নট দ্বারা ভাগ দেই তাহলে ওইখানের কারেন্ট পাবো। এইটা হলো অ্যাম্পিয়ারস ল। তাহলে সেই যে আমি যা বলছি এই জিনিসটাই এখন একটা কি কোয়ান্টিটির দিক থেকে যদি আমি বলি তখন অ্যাম্পিয়ারস লতে চলে যেতে হবে। তাহলে আবার পরে কি বলছে, the circulation of the magnetic flux density in free space around any closed path is equal to mu naught times the total current flowing through the surface, অর্থাৎ B equal to mu naught I। এইটাই। তাহলে এখন এই এম্পিয়ারস ল কে ইউজ করে আমরা কি করব, एग्जांपल 6.1 টা প্রুফ করব। এটা করলে মোটামুটি কুইজের সিলেবাস শেষ, ছোট সিলেবাস। তাহলে আমরা দেখি যে এটা কত 6.1। আচ্ছা, যে আমাদের কোথায় আছে 6.1 এ কিভাবে করছে এম্পিয়ারস ল কে ইউজ করে। এটা ডাইরেক্টলি ইন্টারমিডিয়েটের চ্যাপ্টার 4 এর শুরুতে এটা আছে। শর্ট সিলেবাস করে দেওয়ার পর এটা হলো ঝামেলা যে এগুলো আর পড়া হয় না। যে 6.1 হ্যাঁ এটা দেখি কি বলছে। an infinitely long straight conductor with a circular cross section of radius b
carries a steady current I determine the magnetic flux density both inside and outside the conductor. আচ্ছা, এইটা করার আগে কেউ কি এখানে জানেন যে একটা কন্ডাক্টরের মধ্যে সে পজিটিভ জেড ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হবে? কেউ কি বলতে পারবেন? যে যদি একটা কন্ডাক্টরের মধ্যে পজিটিভ জেড ডিরেকশনে কারেন্ট ফ্লো হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হবে? স্যার এক্স ওয়াই না, সার্কুলেটিং না স্যার, জি অ্যাক্সিস এর সাথে সার্কুলেট করবো না? এক্স ওয়াই। এখন এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, কোন দিকে হবে? এক্স ওয়াই প্লেনে তো ক্লকওয়াইজও ঘুরতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে, কোন দিকে হবে? এটা নিয়ম হলো আপনার আমি দেখাই, এখান থেকে দেখাতে পারি। এই যে কি করব, কারেন্ট ফ্লো হইতেছে পজিটিভ জেড ডিরেকশনে, মানে কি নিচ থেকে উপরের দিকে। তাহলে আমি যদি আমাদের থাম্ব উপরের দিকে প্লেস করি, আমাদের বাকি চারটা আঙ্গুল যেই দিকে রিভলভ হয় ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও কি হবে সেই দিকে। দেখেন তো আঙ্গুলগুলো যেই দিকে, ম্যাগনেটিক ফিল্ডের এই যে অ্যারোগুলো দেওয়া যায় ওই দিকেই, তার মানে এটা কি হইতেছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। আবার যদি নিচের দিকে হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হয়ে যাবে, উল্টাই যাবে, তখন কি হবে ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে এইটা হলো রাইট হ্যান্ড থাম্ব রুল আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বোঝার জন্য। আমরা আমাদের থাম্বটাকে উপরের দিকে মানে কারেন্টের ডিরেকশনে প্লেস করব, তাহলে বাকি চারটা আঙ্গুল আমাদের যেই দিকে ঘুরাইতে পারবো সেটাই হলো কি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। যাই হোক, তাহলে এখন সেই ম্যাগনেটিক ফিল্ডটাই আমাদের কি করতে বলছে, সেই ম্যাগনেটিক ফিল্ডেরই ফ্লাক্স ডেনসিটি বের করতে বলছে। তাহলে আগে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনই না জানি, ফ্লাক্স ডেনসিটি বের করতে পারলেও কি লাভ হইলো আর। যাই হোক, তো এখন আমরা এই এই জিনিসটা এখন কাজে লাগবে। এইটা কি আছে, আমাদের একটা সিলিন্ডার স্ফিয়ার আছে, তাহলে এইটারে আমরা কি করব সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাই। যে সে একটা সিলিন্ডার আছে বাট তার হাইট 0, তাহলে কি থাকে এরকম একটা জিনিস থাকে, পড়ে থাকে যে এই যে একটা সিলিন্ডারকে হাইট যদি আমি নাই কইরা দেই তাহলে কি হবে, এরকম একটা কিছু থাকবে। মানে আমরা এটাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাব, সোজা কথা। তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের কি কি থাকে, রো পাই জেড। তাহলে কেউ একজন বলেন তো এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তো দেখে আসলাম, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড শুধুমাত্র এই তিনটা কম্পোনেন্টের কোনটার উপর ডিপেন্ড করে, কেউ একজন বলেন তো? আরেকবার বলবেন? আমরা তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখে আসছি, এখন এই সিস্টেমটাকে আমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কনসিডার করতেছি। তাহলে আমাদের এই যে ম্যাগনেটিক ফিল্ডটা এই তিনটা কোঅর্ডিনেটের কোন কোঅর্ডিনেটের উপর ডিপেন্ডেন্ট? স্যার সিলিন্ড্রিক্যাল। বুঝি নাই। সিলিন্ড্রিক্যাল সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের তিনটা কোঅর্ডিনেটের কোন কোঅর্ডিনেটের উপর আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা ডিপেন্ডেন্ট? ফাই। এফআই। হ্যাঁ, ফাই। ফাই কেন? কারণ আমরা এটা কি রোটেট করতেছে না, তো যখনই এনিথিং রিলেটেড টু রোটেশন কে চলে আসে, অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। তাইলে আমাদের কি হচ্ছে, এই জন্যই এবার দেখেন কি লিখছে, ফ্লাক্স ডেনসিটি বি উইল বি ফাই ডিরেক্টেড। আশা করি এতটুকু বুঝতে পারছেন, হাওয়া থেকে আসে নাই, ফাই ডিরেক্টেড। এন্ড উইল বি কনস্ট্যান্ট অ্যালং এনি সার্কুলার পাথ অ্যারাউন্ড জেড অ্যাক্সিস। কারণ কি আমাদের আই যদি ফিক্সড থাকে, আমি যেখানেই বিবেচনা করি না কেন আমাদের ম্যাগনেটিক ফিল্ডটাও কি ওর করেসপন্ডিং সেমই থাকবে। যতক্ষণ না পর্যন্ত আমি আই চেঞ্জ করব ততক্ষণ পর্যন্ত বি চেঞ্জ হবে না। তাহলে এখন এইখানে আমি কি করব, দুইটা জিনিস বের করব, যে একটা হলো কন্ডাক্টরের ভিতরে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম, আর একটা কি কন্ডাক্টরের বাইরে ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম। ঠিক আছে, তাহলে এইখানে দেখেন ভিতরের জন্য এই যে ডটেড যে লাইনগুলো, এই যে এই একটা ডটেড লাইন আছে,
এই একটা ডটের লাইন আছে। এই দুইটা জায়গায় হলো আমরা কি করব, ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্যালকুলেট করব। তাহলে প্রথম হলো ভিতরের জন্য হিসাব করি, ইনসাইড দ্য কন্ডাক্টর। ইনসাইড দ্য কন্ডাক্টর কি হবে, B1 ইকুয়াল টু A phi B phi 1, phi ডিরেক্টেড লিখলাম। তাহলে ডিএল কি হবে, ওই যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যেভাবে আসে লাইন ইন্টিগ্রাল করে আসছেন, এগুলো আর এখন দেখাইতেছি না। এখন কথা হলো যে বিডিএল বের করতে হবে আমাদের, কারণ এম্পিয়ারস লতে যাইতে হবে। তাহলে এইখান থেকে আমরা বিডিএল এ লিমিট কি বসাবো, বোঝাই যাচ্ছে 0 to 2 পাই, অ্যাঙ্গেল যেহেতু হাইয়েস্ট কত হতে পারে 360 ডিগ্রিস। তো ইন্টিগ্রেশন করলে আমরা পাই কত, 2 পাই R1 B phi 1 গেল। এখন আমার কথা হলো এই কন্ডাক্টর তো জুড়ে কি হইতেছে, কারেন্ট ফ্লো হইতেছে, তাই না? তো এই পোর্শনে কতটুকু কারেন্ট ফ্লো হইতেছে কন্ডাক্টরের, ঠিক আছে? আমরা জানি কি আর ইকুয়াল টু রো এল বাই এ, ক্রস সেকশন যদি চেঞ্জ হয়ে যায় আমাদের কি হবে, কারেন্টও তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো টোটালটা মানে আমরা বের করব এই যে পার্টটুকু আমি হিসাব করতেছি, ওই পার্টে কারেন্টের ফ্লো কতটুকু, তাহলে সেটা কত I1, এটা হবে কি টোটাল কারেন্টের কতটুকু, ক্রস সেকশন হিসাব করতে হবে। তাহলে কি পাই RNO স্কয়ার, আর টোটালটা ই কত, রেডিয়াস কত বি, কন্ডাক্টরের রেডিয়াস বি, তাহলে ওই বি এর মানে পাই বি স্কয়ারের কতটুকু আমি যেটা কনসিডার করতেছি তার মধ্যে থেকে ফ্লো হইতেছে, যেটা এতটুকু। তাহলে এই যে সেটা I1 ইকুয়াল টু কি পাই R1 স্কয়ার বাই পাই বি স্কয়ার ইনটু টোটাল আই, তাহলে এইটা আসে। এখন কি বলছে যে আমাদের বিডিএল ইকুয়াল টু মিউ নট আই, তাহলে এইটা সমান এইটা বসাবেন, বসানোর পর আমাদের B1 হয়ে চলে আসে এটা, ঠিক আছে? তাহলে এইটা হলো আমাদের B1 ইনসাইড পাইলাম, এখন লাগবে কি আউটসাইড। তাহলে হিসাব করি, সেম জিনিস B2 phi এর ডিরেক্টেড, সেম জিনিস শুধু R2 চলে আসবে, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে দুইটা সমান ধরে বের করলে কি হয়, মিউ নট আই বাই 2 পাই আর। এখন যেটা দেখতে হবে এইখানে আমাদের বি প্রপোর্শনাল টু কি R1 না, আর এইখানে বি ইনভার্স প্রপোর্শনাল R2, মানে কন্ডাক্টরের মধ্য থেকে আমি যখন যাব, সে এইখান থেকে আমি হিসাব শুরু করছি, এইখানে যে যাচ্ছি 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 এই পর্যন্ত প্রপোর্শন রিলেশন ম্যাগনেটিক ফিল্ডের, যখন এইখান থেকে বের হব তখন কি ইনভার্স প্রপোর্শন। তাহলে এটার যদি আমি গ্রাফ প্লট করি, আমরা জানি কি প্রপোর্শন যদি রিলেশন হয় তাহলে মূলবিন্দুগামী সরলরেখা, তাহলে এই যে এই পাশে আমি বি দিলাম ম্যাগনিটিউড, আর এইখানে আমি ডিসটেন্স বা রেডিয়াস আর দিলাম। তাহলে এইভাবে প্রপোর্শনাল টু বাড়বে কত পর্যন্ত, আপ টু দ্য রেডিয়াস অফ কন্ডাক্টর মানে বি পর্যন্ত। এরপর যখন এর বাইরে আমি যাব তখন কি ইনভার্স রিলেশন, তাহলে ইনভার্স রিলেশনে আমরা জানি কি হাইপারবোলিক প্যারাবোলা হয়। তাহলে এইভাবে নিচে নামবে। তাহলে এই গ্রাফটাই এইখানে দেওয়া আছে, এই যে। তাহলে এই যে গ্রাফটা কিভাবে আসছে বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন না থাকলে কেউ একজন না বলেন, তাহলে একটু সামনে লরেন্স ফোর্স দেখায় শেষ। ভাইয়া গ্রাফটা একটু বলেন আবার। এইটা কি বুঝতে পারছেন যে ইনসাইড দ্য কন্ডাক্টর রেডিয়াসের সমানুপাতিক আর আউটসাইড দ্য কন্ডাক্টর রেডিয়াসের ব্যস্তানুপাতিক? না এটা একটু বলেন, ব্যস্তানুপাতিকটা বুঝি নাই, সমানুপাতিকটা বুঝছি। কেন, এই যে R2 এই সবগুলো কি কনস্ট্যান্ট না? তাহলে কি বি, ও আচ্ছা জি জি জি, ঠিক আছে। এখন হলো যে আমাদের ওই গ্রাফ কিভাবে আসে, গ্রাফে আমি কি প্লট করতেছি, ওয়াই অ্যাক্সিসে রাখতেছি আমাদের ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি, আর আমাদের এক্স অ্যাক্সিসে রাখতেছি আর মানে রেডিয়াসে মানে ডিসটেন্সের চেঞ্জের সাথে সাথে বি এর চেঞ্জটা কিভাবে আসতেছে। তাহলে আমি দেখতেছি কি ইনসাইড দ্য কন্ডাক্টর কি রেডিয়াস বা ডিসটেন্সের প্রপোর্শন, তাহলে প্রপোর্শনাল যদি রিলেশন থাকে সে এ প্রপোর্শনাল টু বি বা এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে এই গ্রাফগুলো অলওয়েজ কি হয়, মূল বিন্দুগামী সরলরেখা মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে এই গ্রাফটা আমাদের এই প্রথম পোর্শনের জন্য আমি কি পাবো, স্ট্রেট লাইন পাবো একটা, কোন পর্যন্ত, ওই কন্ডাক্টরের সারফেস এইখানে আসা পর্যন্ত, সেটা কত রেডিয়াস বি। এরপর আমি চলে আসলাম
লিমিটে। এরপর আমাদের হিসাবে কি আসবে, এইটা B2। তাহলে B2 কি আমাদের R2 এর ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক গ্রাফ কিরকম হয়, এটাকে আমরা বলি হাইপারবোলিক, সরি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে, আয়তাকার অধিবৃত্ত। তাহলে ই গ্রাফ কিরকম হয়, ব্যস্তানুপাতিক গ্রাফ হয় এরকম, যে মনে হবে অসীমে যে মিলিত হবে বাট আসলে হবে না এরকম। তাহলে এই হলো সেই গ্রাফ। এটা কি আউটসাইড যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর এটা হলো ইনসাইড যেহেতু সমানুপাতিক সম্পর্ক। এখন বোঝা গেছে? জি বুঝেছি। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের এইটা। আর লাস্টে স্যার কোশ্চেন, স্যার আপনি একটু আগে বললেন যে মানে ব্যস্তানুপাতিকের জন্য আর কনস্ট্যান্ট, স্যার আর কনস্ট্যান্ট ব্যাপারটা বুঝি নাই স্যার। আর কনস্ট্যান্ট কখন বলছি ব্যস্তানুপাতিকের জন্য? বাকিটা কনস্ট্যান্ট, আর ইউ নট বাদে আউট বাকিগুলো কনস্ট্যান্ট। আর বাদে বাকিটা কনস্ট্যান্ট। এই জন্যই ওকে তো স্যার। বলতেছি বি প্রপোর্শনাল টু 1/R2। কারণ যদি বাকিটা কনস্ট্যান্ট থাকে তাহলে সমান সমান চিহ্নের জায়গায় সমানুপাতিক আইনা এইভাবে দেখানো যায়, মানে উল্টাটা। আরেকটা কি বলছে যে এখন যদি আমি কি করি, যে এই তারটাকে খুবই চিকন করে দিছি, ঠিক আছে, যদি খুবই চিকন করে দেই আমি, তাহলে এইটার ক্ষেত্রে ইনসাইডে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হয়ে যায় কত, 0। কারণ টোটালটাই তো আমি কি করে দিচ্ছি, মানে এমন চিকন বানাই দিছি যে টোটাল কারেন্টটাই এর সারফেস থেকে ফ্লো হবে, ভিতরে কিছুই থাকবে না, ঠিক আছে। বা এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, যে আপনারা স্কিন এফেক্ট তো পড়েন না, এই কোর্সে থাকার কথা স্কিন এফেক্ট, যে দেখবেন যে অলওয়েজ স্কিন ডেপথ বলতে একটা জিনিস আছে, যে একটা কন্ডাক্টরের মধ্য থেকে সে একটা তার আছে, বড় তার, এর কোন জায়গা দিয়ে কারেন্ট ফ্লো হবে, কি সারফেস থেকে ফ্লো হবে নাকি এর সেন্টার থেকে ফ্লো হবে, মানে কতটুকু ডিপ পর্যন্ত ফ্লো হয়, এটা একটা জিনিস আছে স্কিন ইফেক্ট, ঠিক আছে। তো যাই হোক, হ্যাঁ, স্যার আমার জানা মতে স্যার সবসময় কন্ডাক্টরের সারফেস থেকেই চার্জ ফ্লো হয়, কারণ সারফেসই তো স্যার চার্জ থাকে। সারফেসে চার্জ থাকে দেখে কি সারফেস দিয়ে চার্জ ফ্লো হয়? মানে দেখি, সারফেস আমার মনে হয় স্কিন ইফেক্ট, চার্জ দিয়ে দেখি। The skin effect is the tendency of for alternating current in a conductor to flow mostly near the surface rather than uniformly through its cross section, reducing the effective area, increasing resistance, and causing power loss. হ্যাঁ, ওই তো এইখানে কি হবে, এখানে বলতেছি, তারপর আমি কোশ্চেন বলতেছি যে আমি কি বলছি, যে যখন আমরা কন্ডাক্টরকে অনেক চিকন বানাই দিব তখন তার স্কিন ইফেক্টের জন্য তার পুরোটা কারেন্টে কি তার সারফেস থেকে ফ্লো হবে। তাহলে পুরো কন্ডাক্টর কারেন্ট যদি সারফেস থেকে ফ্লো হয়, তাহলে ওর ভিতরে যদি আবার কিছু ধর ইনফাইনাইট, মানে কি যেন বলে ইংলিশে, ইনফিনিটেসিমাল স্মল এরকম বলে মনে হয়। তো ওর মধ্য থেকে কি হবে, ওই খুব ক্ষুদ্র অংশে আমাদের বি এর মান কত হবে, অবভিয়াসলি 0 হবে, কারণ সব তো সারফেস থেকেই ফ্লো হচ্ছে, ওর মধ্যে আবার কিসের ম্যাগনেটিক ফিল্ড। তাহলে বি যদি 0 হয়ে যায়, তাহলে ওই যে এইখানে দেখাই যাচ্ছে ইনসাইডে কত, B0, আর বাইরেরটা এইভাবে হিসাব করা যায়, এখানে পয়লা দেখেন বোঝা যাবে সবই। হ্যাঁ, সারফেস থেকে ক্যাশ ফ্লো হয় আর কি। এইটা একটা লস ট্রান্সমিশন লাইনে, এটা পড়ায় আমাদের, পাওয়ার সিস্টেম যদি পড়েন তাহলে পাবেন হয়তো, যে এটা একটা ট্রান্সমিশন লাইনের জন্য লস, কারণ ট্রান্সমিশন লাইনে অনেক মোটা মোটা তার ইউজ করা লাগে, কারণ ওইখানে অনেক হাই ভোল্টেজে সাস্টেন করতে হয়। তো দেখা গেছে যে কন্ডাক্টরের মানে ইউজ হয়ে যায় বেশি, যেহেতু আমি মোটা তার বানাইতেছি, কিন্তু ফ্লো হইতেছে শুধু উপর দিয়া, মানে পুরাটা করতেছে না, ইউজ করতেছে না, তখন ওই বাকিটুকু কি হয়ে যায়, আমাদের লস। এটা ট্রান্সমিশন লাইনে এটা লস বলে আর কি। 42% না যেন কত 1/E এইভাবে একটা ভ্যালু আছে, অতটুকু আমাদের ইউজ করা যায়, বাকিটা করা যায় না এরকম। যাই হোক, তো এইটা হলো আমাদের 6.1। এখন আসি যে স্যারের এইখানে আর কি বাকি আছে, এইখানে এটাই দেখাইছে। আচ্ছা, এরপর আছে লরেন্স ফোর্স। লরেন্স ফোর্স কি, যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি চার্জকে ছেড়ে দিব, ঠিক আছে, একটা চার্জকে যদি ছেড়ে দেই তাহলে কি হয়, ওর যে ডিরেকশনটা সেটাকে আমরা লরেন্স ফোর্স দ্বারা ডিফাইন করতে পারি, মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড একসাথে,
ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডে কি হবে, আমরা জানি এফ ইকুয়াল টু কিউই, আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা কি জানি, মিউ ইনটু, এটার জন্য কি থাকে, কিউ ক্রস বি। এই দুইটাকে যখন আমরা অ্যাড করে দিব, তখন এইটাকে একসাথে আমরা বলি লরেন্স ফোর্স। ঠিক আছে, তাহলে বল দেখি এখানে কি বলছে, যে a small test charge q is placed in an electric field E. The q charge experience a force QE. Now the charge is moving with a velocity, আচ্ছা সরি সরি, q v cross b, velocity v in a magnetic field B, it experience another force। আচ্ছা, যদি এখানে কি বলেছে বাংলা কথায় বলি, যে একটা কি করব, একটা চার্জকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ছেড়ে দিব, তাহলে সে ওটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে এটা কি হবে, রিপালশন ই করবে, এক্সপিরিয়েন্স করবে। তাহলে এখনো কি হচ্ছে, মুভ করতেছে। আবার আমরা জানি কি, যেখানেই মুভিং চার্জ সেখানেই করসপন্ডিং কি থাকবে, ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তাহলে এখন ওই মুভিং চার্জের করসপন্ডিং একটা কি তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাবে। সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য ও আবার কি করবে, একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা আরেকটা ফোর্স ও এক্সপেরিয়েন্স করবে। তাহলে দুইটা ফোর্স, একটা হলো ইলেকট্রিক ফিল্ডের জন্য, একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য। ইলেকট্রিক ফিল্ডের ফোর্সকে কি লিখতে পারি, এফ ইকুয়াল টু কিউই, আর ম্যাগনেটিক ফিল্ডের ফোর্সকে কি লিখতে পারি আমরা, কিউ ইনটু ভি ক্রস বি। এই দুইটা ফোর্সের যখন আমরা সামেশন করব, তখন আমরা যে ফোর্সটা পাবো সেটাকে বলা হয় লরেন্স ফোর্স। তাহলে এই হলো আপনাদের মিডের সিলেবাস। যাক, বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমি সেশন শেষ করব। কারো কোনো কোশ্চেন আর না থাকলে অ্যাটেন্ডেন্সটা দিয়েন একটু আজকে। Kindly give your attendance, please. স্যার আপনার কোনো রুম এখন অ্যালোকেট হয়েছে স্যার? ও, আমাদের পুরোটা টিএস যে রুমটা ছিল এটা একেএম টাওয়ারের লিফটের 9 তে শিফট করে নিয়েছে, কেএফসি বিল্ডিং এর পাশে। আচ্ছা স্যার। যার যার অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ সে লিভ নিতে পারেন, সমস্যা নেই।